নয়ন চাঁদ লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গভীর রাতে একটা শব্দ শুনে নয়ন চাঁদ বাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়ন চাঁদের ঘুম খুব পাতলা। টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা। অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ্য হয়, অগ্নিমান্দ্য থেকে ঘটে উদরাময়। সুতরাং টাকা থেকেও নয়ন চাঁদের সুখ নেই। সারা বছর কবরেজি পাঁচন, হোমিওপ্যাথির গুলি আর অ্যালোপ্যাথির নানা বিদঘুঁটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে। ঘুম ভাঙতেই নয়ন চাঁদ চারদিকে চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয়। ইঁদুর দৌড়ই, আরশোলা খড়খড় করে, কাঠের জোড় পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়ন চাঁদ তেমন ভয় পেলেন না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায়। জানলার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকে জানালার পাশে একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গ্লাস। নয়ন চাঁদ টর্চ জেলে গ্লাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন। টেবিলের ওপর একটা কাগজের মোড়ক পড়ে রয়েছে। নয়ন চাঁদ উঠে বড় বাতিটা জেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই। ঢিলে জড়িয়ে কে একখান চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়ন চাঁদ, আমাকে মনে আছে? সামান্য দেনার দায়ে আমার ভিটেই ঘুঘু চড়িয়েছিলে। শেষ অবধি গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হলো। আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না। আগামী আমাবস্যায় ঘাড় মটকাবো। ততদিন ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো। বেশি দিন তো আর নয়। ইতি তোমার জম, জনার্দন। নয়ন চাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর, বউ, ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন, গলা দিয়ে স্বর বেরোল না। জনার্দনকে খুব মনে আছে নয়ন চাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল। প্রায়ই হ্যান্ডনোট লিখে নয়ন চাঁদের কাছ থেকে সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়ন চাঁদ মামলায় জিতে লোকটার বাড়ি ঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিভাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপিলেদের কি হয়েছে তা অবশ্য নয়ন চাঁদ জানেন না। সেই ঘটনার পর বছর ৩-৪ কেটে গেছে। নয়ন চাঁদের ভূতের ভয় আছে। তাছাড়া অপঘাতকে তিনি খুবই ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাত্রে আর কেউ ঘুমোতে পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা চলতে লাগলো। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হলো। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক। বরদাচরণ লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসেন না। তার সব কাজেই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কি দরজা দিয়েও না। তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন। এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়ন চাঁদের বাড়িতে বরদা ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বটগাছ আছে। সেই বটের একটা ঝুড়ি ধরে কষে খানিকটা ঝুল খেয়ে বরদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়ন চাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে 3 তলার জানালায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়নবাবু, কি হয়েছে বলুন তো। জানালায় আচমকা বরদাচরণকে দেখে নয়ন চাঁদ ভিমড়ি খেয়ে প্রথমটাই গোঁ গোঁ করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে
তাকে ফের সামাল দেওয়া হলো। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানালার বাইরে পাইপ ধরে ঝুলেই রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানালাটাই, এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোঁড়া হয়েছিল তো? হ্যাঁ বাবা বরদা। জানালাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বরদা বললেন, অনেকদিন জানালাটা রং করাননি দেখছি। না, খামোকা পয়সা খরচ করে কি হবে? জানালা রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে। ঝুটমুট খরচ করতে যাব কেন? তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, কৃপণ নই। লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বরদা, রোজ যা খাই তাই খেয়েছি, দুখানা রুটি আর কুমড়োর হেঁচকি। বরদাচরণ গম্ভীর হয়ে বললেন, আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা, আর খরচাপাতি যা লাগে। নয়নচাঁদ ফের ভিড়মি খেলেন। এবার জ্ঞান ফিরতে তার বেশ সময়ও লাগলো। বরদা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবি বললে আপনাকে কিছুই বলা হয় না। আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ। বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে? তোমার ধর্মে সইল? আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? কিছু কমই হবে বাবা। হিসেব করে দেখেছি, আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম, ভিজিট বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, যেও না বাবা বরদা, ওই 500 টাকাই দেবক্ষণ। বরদাচরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন। কালিটা পরীক্ষা করলেন, কাগজটা পরীক্ষা করলেন, আতশ কাঁচ দিয়ে অক্ষরগুলি দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে তাকিয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না। জনার্দন কয়েকটা হ্যান্ডনোট আমাকে লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে খানিকটা মিল আছে। বরদা বললেন, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা, এখানে গামছার কথা ওঠে কেন? গামছাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল তো। মনে হচ্ছে গামছা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায়। এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, আমোদ আহ্লাদও করে নিন প্রাণ ভরে। তার অর্থ কি বাবা? কি বলছো এসব? আমি জীবনে কখনো ফুর্তি করিনি, তা জানো? জানি বলেই বলছি। টাকার পাহাড়ের ওপর শকুনের মতো বসে থাকা কি ভালো? অমাবস্যার তো আর দেরিও নেই। নয়নচাঁদ বাক্যহারা হয়ে চেয়ে রইলেন। তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুদ আছে। লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। তবে তো আরো বিপদের কথা। এ যদি ভূতের চিঠি হয়ে থাকে তবে আমাদের তো কিছুই করার নেই। নয়নচাঁদ এবার ভ্যাক করে কেঁদে উঠে বললেন, প্রাণটা বাঁচাও বাবা বরদা, যা বলো তাই করি। বরদা এবার একটু ভাবলেন, তারপর মাথাটা নেড়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, দেখছি। এই বলে বরদাচরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর। মাথার চুল উস্কো খুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেরেছ বেটাকে ধরতে? যাক, বাঁচা গেল। বরদা মাথা নেড়ে বললেন, তাকে ধরা অত সোজা নয়, তবে জনার্দনের বউ ছেলেমেয়ের খোঁজ পেয়েছি। এই শহরের একটা নোংরা বস্তিতে থাকে, ভিক্ষে শিক্ষে করে। পরের বাড়িতে ঝি চাকর খেটে কোন রকমে বেঁচে আছে। কিন্তু সে খবরে আমাদের কি কাজ? বরদা কটমট করে চেয়ে থেকে বললেন, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন
ভূতটার কেন আপনার ওপর রাগ? তার বউ ছেলে মেয়ের ভিখিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে, যদি বাঁচতে চান তো আগে তাদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা বড়দা? তাদের বাড়িঘর ফিরিয়ে দিন, আর যা সব ক্রোক করেছিলেন তাও। ওরে বাবা, তার চেয়ে যে মরাই ভালো। আপনি চ্যাম্পিয়ন। কিসে বাবা বড়দা? কিপটেমিতে। আচ্ছা আসি, আমার কিছু করার নেই কিন্তু। দাঁড়াও দাঁড়াও, অত চড়ছ কেন? জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে? মনে হয় তো হবে, তারপর আমি তো আছি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নচাঁদ বললেন, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই, মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘরবাড়ি, জমিজমা, ঘটিবাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল। ছেলে মেয়েগুলি বিহ্বল হয়ে গেল। বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি? যা বলছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শকটক খেলে মরে যাবেন তো। তাই হবে বাবা বড়দা, যা বলবে করব, শুধু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন, বেশ লাগে। কোনোদিন খাননি। ছানার ডাল না খেয়ে আনন্দে তাঁর চোখে জল এসে গেল। আর পায়েস খেয়ে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তাঁর। না, পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকালবেলাতেই বড়দা জানালা দিয়ে উঁকি মারলেন। এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, পেটটাও ভুটভাট করছে না তেমন। আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম। আরো 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না। বলো কি বাবা বড়দা, এরপর আমিই তো পথে বসবো। প্রাণটা তো সবার আগে। কি আর করেন, নয়নচাঁদ বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায়ে দখল করেছিলেন তা সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো রাতে। অমাবস্যা এসে পড়ল প্রায়। আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধেবেলা বড়দা এসে বললেন, কেমন লাগছে নয়নচাঁদ বাবু? ভয় পাচ্ছেন না তো? ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা। ভয় পাবেন না, ভয় পাবেন না। আজ রাত্রে আরো 2খানা পরোটা বেশি খাবেন। কাল সকালে যত ভিখিরি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে। নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে। সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব, যদি তাতে তোমার স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়ক গাছ। ভিক্ষে দেওয়া হয় না বলে এ বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন। সিন্দুক খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন। ভিখিরিরা যখন বিদায় নিল তখন নয়নচাঁদের 1000 টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা যে অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ। টাকার শোক তো কম নয় বড়। নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার। ঘরে কেউ আলোও দিয়ে যায়নি। আতঙ্কে অস্থির নয়নচাঁদ চেঁচালেন, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাটটা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের। বুকটা ছমছম। চারদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে অদৃশ্যে। ফিসফাস কথাও শুনতে পাচ্ছেন। নয়নচাঁদ সভয়ে কাঠ হয়ে জানালাটার দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানালায় একটা ছায়ামূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না। হঠাৎ তেড়ে উঠে জানালার কাছে এগিয়ে গিয়ে বললেন, কেন রে ভূতের আর কোন পাপটা আছে আমার শুনি? আর কোনো কর্মফল বাকি আছে?
থোড়াই পরোয়া করি তোর। একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল হঠাৎ। জানালার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিকই বলছেন নয়নবাবু, আপনার আর পাপ টাপ নেই, ঘাড়ও কেউ মটকাবে না। অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ। এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনই চালিয়ে যান। সকালে ভিখিরি বিদেয়, দুপুরে ভরপেট খাওয়া, বিকেলে দান ধ্যান, সৎ চিন্তা, রাত্রে পরোটা। মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললেন, থাকবে বাবা, থাকবে।